যাব হঠাৎই দারোয়ান আমাকে 4তলার 403 নম্বর রুমে যেতে বললেন। কালকের ওই পেশেন্টকে দেখতে যেতে বলল। ইয়েজি ম্যাম ফোন করেছিল, তাই আমিও চলে গেলাম। গিয়ে দেখি জাঙ্কুক বাবুটাকে কোলে নিয়ে বসে আছে। বাবুর আম্মু ঘুমাচ্ছে আর জাঙ্কুক বাবুর আব্বুর সাথে কথা বলছে। আমি কেবিনে ঢুকতে গিয়েও বের হয়ে আসতে নিব অমন সময় জাঙ্কুক ডাক দিল, দাঁড়াও, কোথায় যাও? পেশেন্ট না দেখেই চলে যাচ্ছ? আমি আমি কি যাচ্ছি নাকি? আমি তো মাত্র আসলাম। কি যে প্যারা, এই জাঙ্কুক আজকে আমাকে কাঁচা চাবায় খাবে। সারা রাত কল করেছে, ধরিনি। পেশেন্টের চেক আপ করে বের হতে যাব, জাঙ্কুক হাত ধরে বসলো। কি হলো, হাত ধরলে কেন? চুপচাপ আমার সাথে চলো বলেই ওকে নিয়ে হাঁটা দিলাম। হাসপাতালের মধ্যেও তেমন চিৎকার চেঁচামেচি করলো না। ওকে নিয়ে বাইরে আসতেই জিদ করে বসলেও যাবে না। আমি ওকে এক প্রকার জোর করে আমার বাসায় নিয়ে আসলাম। আমি আজকে হাসপাতাল গেলেও কোনো ক্লাস করাইনি। সারা রাত আমি না ঘুমিয়ে ওকে কল করেছি, আরো পরে পরে ঘুমিয়েছে। রাস্তার মধ্যে কোনো সিনক্রেট করতে চাইনি, তার মানে এই না আমি এখানেও চুপ থাকবো। অনেক সহ্য করেছি, আর না। এভাবে টেনে এনেছো কেন তুমি আমাকে? আমার ক্লাস ছিল আরো। অপমান করেছিলে না যেন চলে যাই? চলে গেছি, আবার আনলে কেন? আমার মতো বেঈমান, লোভী, স্বার্থপর মেয়ে যে তোমার পেছনে পড়ে আছে, তাকে আবার টেনে নিয়ে আসলে কেন? ওর কোনো কথার উত্তর না দিয়ে ওকে টেনে রুমে নিয়ে গেলাম। গেট লাগাতেই চিৎকার করতে লাগলো। ওকে খাটে বসাতে ও উঠে চলে যেতে চাইছিল, তাই আমি ওকে টেনে কোলে বসিয়ে জড়িয়ে ধরলাম। তুমি সারা রাত ঘুমিয়েছো। আমি সারা রাত কতগুলো কল করেছি, দেখোনি তুমি? আমি বলেছিলাম কালকে যদি সন্ধ্যার মধ্যে বাসায় না আসো তোমার খবর আছে, তুমি আসোনি। তার উপর আমার কলও রিসিভ করনি, এখনো জিদ ধরে বসে আছো। আমি তোমার স্বামী, আমার কোনো কথাই তুমি শুনতে চাচ্ছ না। আমার অধিকার থেকে তুমি আমাকে বঞ্চিত করছো। কিসের অধিকারের কথা বলছো তুমি? 2টা মাস তোমার হাজবেন্ডের অধিকার তুমি ঠিকই আদায় করেছো। যেদিন আমি তোমাকে দেখি আমি অবাক হয়ে যাই যে একজন অপরিচিত মানুষের সাহায্য করতে পারে, যেমন আমার করেছিল, তার প্রতিদান দিতেই আমি তোমাকে বিয়ে করেছিলাম। তোমার সামনে আসতেই এই দেখো কামড় দিয়ে রক্ত বের করে ফেলেছিলে, এখনো দাগ যায়নি। যদিও তোমার সেন্স ছিল না, আমি বিয়ের দিন পালাতে চেয়েও পারিনি তোমাকে দেখে। 2 মাস তুমি তোমার হাজবেন্ডের অধিকার ভালোভাবে আদায় করেছো আমার থেকে, কিন্তু সুস্থ হতেই বললে আমি যেন তোমাকে ভাইয়া বলে ডাকি। তোমার যত্ন তুমি নিজে করতে পারবে, আমার দরকার নেই তোমার জীবনে। তোমার এক্স গার্লফ্রেন্ডের কাছে যাবে, তার ব্যবস্থা কিনা আমিই করব। সেখানে গিয়ে তুমি আমাকে থাপ্পড় মারলে, খারাপ ব্যবহারও করলে, হোটেলে গিয়ে রাগে বশীভূত হয়ে আমাকে। যাই হোক, সব মেনে নিলাম। তোমার পরশু রাতের কথা আমি শকড ছিলাম। টাকার বিনিময়ে এনেছো, তাই আমার উপর অধিকার আছে। সেই অধিকার থেকে তুমি সব করতে পারো কেন? আমাকে তোমার মানুষ বলে মনে হয় না? এত কিছু সহ্য করেও কেন তোমার কাছে পড়ে থাকবো বলো তো? জাস্ট বিকজ আমি টাকার কেনা তোমার পাগল লাইফের 2 মাসের বউ বলে? না, আমি এভাবে থাকবো না। তোমার টাকা আমি ফেরত দিয়ে দেব, আর তোমার লাইফের ওই অ্যাক্সিডেন্টের 2 মাসের বউ তুমি চাইলেই আমি তোমাকে মুক্তি দিয়ে দেব। তারপর না হয় ভালো মতো জীবনযাপন করো। হয়েছে, আর কিছু বাকি আছে? কথাটা বলে টেকে টেনে আবার নিজের কোলে বসিয়ে নিলাম। আমি কি তোমার সাথে মস্করা করছি জাঙ্কুক? আমাকে ছাড়ো, আমি এখনই চলে যাব। জাঙ্কুক ছাড়তে বলছি কিন্তু। অনেক বলেছো, আর না। পাগল লাইফের বউ হও আর এমনি বউ হও, তুমি আমার বিয়ে করা বউ, আর তোমার উপর আমার অধিকার ছিল, আছে, আর সারা জীবন থাকবে। আর খবরদার আমাকে রেখে যাওয়ার কথা বলবে তো ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখবো। প্রতিদান দিতে বিয়ে করেছো না? এখনো ভালোবাসার জন্ম হয়নি, আমি সেই ভালোবাসার জন্ম দিয়েই ছাড়বো। ততদিন তুমি আমার সাথে থাকলেও কোনো অধিকার খাটাবো না। তবে তোমার এই বাড়িতেই থাকতে হবে, আমার পারমিশন ছাড়া কোথাও যেতে পারবে না। এখন আমি ঘুমাবো, তুমি এইখানেই বসে থাকবে। বিকেলবেলা গিয়ে তোমার জিনিসপত্র নিয়ে আসবো। বলে ওকে কিছু বলার সুযোগ না দিয়ে ওকে নিয়ে শুয়ে পড়লাম। ও বারবার ওঠার চেষ্টা করছে। খবরদার আর একবার ওঠার চেষ্টা করবে না, তাহলে তোমার খবর আছে। বলে চোখ বন্ধ করে ওকে নিজের সাথে জড়িয়ে নিলাম। মেজাজ পুরোই গরম হয়ে আছে। কি খারাপ মানুষ। ওকে বকতে বকতে আমিও একসময় ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি ও আমার দিকে তাকিয়ে আছে। আমি উঠতেই হাত পায়ের আঙুল ফুটাতে লাগলাম। তারপর ফোন হাতে নিয়ে দেখি 3টা বাজে। ও হঠাৎই এসে আমার কপালে চুমু খেয়ে উঠে ওয়াশরুমে চলে গেল। এই তো সুযোগ। আমি তাড়াতাড়ি উঠে আমার ব্যাগ আর অ্যাপ্রন নিয়ে ঘর থেকে বের হয়ে দৌড়ে নিচে চলে আসলাম, কিন্তু মেন গেটের সামনে গিয়ে হতাশ হলাম। আমি জানতাম তুমি আবার পালানোর চেষ্টা করবে, তার জন্য একটু নতুন ব্যবস্থা।
খাটাস, লম্বু, অসহ্যকর লোক একটা। তোর ভাল লাগে না। এসো লাঞ্চ করব। আমার হাত ধরে এক প্রকার টেনে জাঙ্কুক আমাকে খাবার খাওয়ানোর জন্য নিয়ে গেল। জাঙ্কুক ছাড়ো, আমি চলে যাব এখান থেকে, আমি থাকবো না এখানে। খাও, তারপর তোমাকে নিয়ে হোস্টেলে যাব। তোমার জিনিসপত্র আনতে হবে তো, আমিই যাব তোমার সাথে, এত চিন্তা করতে হবে না। দেখো জাঙ্কুক, সবকিছুর একটা লিমিট থাকা দরকার, আর সেই লিমিটটা তুমি ক্রস করছো বারবার। আমার আর ভালো লাগে না এসব অত্যাচার। তুমি কেন সবসময় জোর করো? তুমি কেন বুঝো না আমি আর নিতে পারছি না এসব। প্লিজ আমাকে যেতে দাও, খেতে বসো। মেয়েটকে ডাক দিলাম, ডেকে খাবার দাও। খাবারটা খাও, তারপর দেখা যাবে তোমাকে যেতে দিচ্ছি নাকি না। তুমি কোথায় থাকবে তা আমরা পরে ঠিক করব। আমি খাবো না, আমি এখন এই মুহূর্তে হোস্টেলে ফিরতে চাই, আর বিকেলেও মেডিকেলে যেতে হবে। হাত ছাড়ো জাঙ্কুক, আমি এখনই চলে যাব। বলে ওর হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিলাম। ওকে ফাইন, যাও। আমার এত ঠেকা লাগে নাই তোমার পিছনে পড়ে থাকবো। এই জাঙ্কুক কারো কাছ থেকে এত অপমানিত কোনোদিন হয়নি। একমাত্র তুমি আমার বিয়ে করা বউ, আর নেহাত ভালোবেসে ফেলেছিলাম বলে এত রাগ, এত অপমান সহ্য করছি। অনেক হয়েছে। আর না, জাঙ্কুকের অত্যাচার দেখেছো, ভালোবাসাও দেখেছো, বেহায়াপনাও দেখেছো, এবার থেকে দেখবে অবহেলা। এই আমি জাঙ্কুক বলছি, তুমি নিজে থেকে আমার কাছে আসবে। প্রতিদানের বিয়ে, তাই না? আমার অত্যাচার সহ্য করতে পারছো না তুমি? ঠিক আছে, যাও। তোমার সামনে নিজের ইচ্ছা থাকতে কখনো আসবো না। আর হ্যাঁ, যাচ্ছ যাও, তবে এটা মনে রেখো, তুমি জাঙ্কুকের বউ, আর আমার মৃত্যুর আগে পর্যন্ত তুমি আমার থেকে মুক্তি পাবে না। চিৎকার করে কথাগুলো বলেই বসা থেকে দাঁড়িয়ে গেলাম। তারপর গিয়ে গেটের তালা খুলে ওর দিকে একবার তাকিয়ে বাইরে চলে আসলাম। খাওয়ার আর কোনো মন মানসিকতা নেই, তাই ভাবলাম বাইরে থেকে ঘুরে আসলে একটু ভালো লাগবে। একটা রিক্সা নিয়ে শাপলা চত্বরে গেলাম। খুব বেশি বেহায়া হয়ে গিয়েছিলাম। আমি জাঙ্কুক, কোনোদিন কারো কাছে মাথা নত করিনি, আর সেই আমি কিনা ওকে আমার কাছে রাখার জন্য পাগলামি করছি। এখন থেকে আমাকে শক্ত হতে হবে। ওকে একবার বাঁচিয়েছিলাম, ও আমাকে প্রতিদান স্বরূপ বিয়ে করেছে। এটা বারবার ওর বলতে কেন হবে? অনেক রাগ না তোমার? এখন থেকে জাঙ্কুকের রাগের সাথে পরিচিত হতে হবে তোমাকে। দেখতে থাকো জাঙ্কুকের রাগ কত প্রকার। কিম তেয়াং ওরফে আমার একমাত্র পুতুল বউ। জাঙ্কুক বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর আমিও বেরিয়ে হোস্টেলের উদ্দেশ্যে রওনা হই। একটা রিক্সা নিয়ে বাড়ি থেকে ঢাকা মহানগর মহিলা কলেজের সামনে চলে আসি। তারপর হোস্টেলে গিয়ে গোসল করে আবার রেডি হয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। হাসপাতাল গিয়ে ম্যামের সাথে ইন্টারনি করতে যাই। আজকে রাতে ম্যামের 4টা অপারেশন আছে। উনি যথাসাধ্য চেষ্টা করেন পেশেন্ট যেন নর্মাল ডেলিভারি করতে পারে, কিন্তু এখন দেখা যায় 100 জনের মধ্যে 90 জনেরই সিজারিয়ান বেবি হয়। এতে করে একটা মেয়ের লাইফ এবং অর্ধেকই পঙ্গু হয়ে যায়। ভারী কাজ করতে পারে না, বেশিক্ষণ কাজ করলে সারাদিন শরীর ব্যথা করে, ক্লান্তিকর কোনো কাজ করলে অল্পতেই শরীর নিস্তেজ হয়ে যায়। তাও আমাদের কিচ্ছু করার থাকে না, আমরা না পারতে কোনোদিন রিস্ক নেই না। যাই হোক, ম্যামের সাথে আজকে আরেকজন ডাক্তার অর্থাৎ ডাক্তার রোজ ম্যাম থাকবে, আর সাথে আমাদের টিমের 4 জন করে 4টা অপারেশনে অংশগ্রহণ করবে। ভাগে ভাগে মোট 16 জনের আজকে ম্যামের সাথে রাখবে। আমার সময় পড়লো রাত 1টার সময়। আমার যেহেতু সামনেই হোস্টেল, তাই ম্যাম বলল রাতেরটাই তুমি থাকবে, কিন্তু হোস্টেলে রাত 10টার পর যাওয়া নিষেধ। আচ্ছা সমস্যা নেই, হাসপাতালেই থাকবো না হয়, এক রাতেরই তো ব্যাপার। এখন বাজে রাত 8টা। অনেকক্ষণ যাবৎ ক্ষুধা লেগেছে, পেটের মধ্যে ইঁদুর বেড়ালগুলো মারামারি করছে, তাই হাসপাতাল থেকে বাইরে চলে আসলাম। লক্ষ্মীবাজারে গিয়ে রেস্টুরেন্ট থেকে খাবার কিনে খেতে বসলাম। হঠাৎই জাঙ্কুকের কথা মনে পড়লো। ও দুপুরে খাবার না খেয়ে বেরিয়ে গিয়েছিল, এখনো কি বাসায় আসেনি? খাবার খেয়েছিল নাকি না খেয়ে বসে আছে? বাড়ির মেয়েটকে কল করলাম, ও জানালো জাঙ্কুক সন্ধ্যা 7টা নাগাদ বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে চলে গেছে। বড্ড রাগ করেছে মনে হয় জাঙ্কুক। কি আর করার, খাওয়ার পর লক্ষ্মীবাজার থেকে সোজা গেলাম হাসপাতালে। অপারেশন শেষ হতে রাত 3টে বেজে গেল, তাই আর হোস্টেলে ব্যাক করলাম না। হাসপাতালে রাত থাকা খুবই বিরক্তকর, এত শুনশান থাকে যে ভয় লাগে খুব। তাও আমার একটা ফ্রেন্ড নিয়ে হাসপাতালের সিটে গিয়ে বসে থাকলাম আর গল্প করছিলাম। কথা বলতে বলতে দেখি বাইরে আলো ফুটে উঠেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 5টা বেজে গেছে। আর 1 ঘন্টা পর হোস্টেলে যেতে পারবো। এতক্ষণ আরো গল্প করলাম দুজন। তারপর 6টা বাজতেই বেরিয়ে পড়লাম। ও রিক্সা নিয়ে চলে গেল, আর আমি হেঁটেই হোস্টেলে ব্যাক করলাম। গিয়ে ফ্রেশ হয়ে রুটি কলা খেয়ে ঘুমিয়ে পড়লাম। আজকে আর ক্লাস করব না, একেবারে বিকেল বেলা যাব।
ঘুমানোর আগে হঠাৎই জাঙ্কুকের কথা মনে পড়লো। ফোনের লক খুলতেই ওর আর আমার একটা ছবি ভেসে উঠলো। জাঙ্কুককে নিয়ে আমি মজা করে অনেক ছবি তুলতাম। একদিন মেয়েটকে দিয়ে ছবি তুলেছিলাম। আমি শাড়ি পরেছিলাম আর জাঙ্কুক পাঞ্জাবি পরেছিল। জবা গাছের নিচে দুজন দাঁড়িয়েছিলাম। কোনো একটা ছবিতেই ও সুন্দর করে দাঁড়াতো না, কিন্তু এত ছবির মধ্যে একটা ছবি আমার খুব পছন্দের ছিল। আমি সামনে তাকানো জাঙ্কুক একটা ফুল তুলে আমার চুলে গুজে দেওয়ার চেষ্টা করছে। দুজনের ওই ছবিটাই ফোনের ওয়ালপেপারে দিয়ে রেখেছি। ছবি দেখতে দেখতেই ঘুমিয়ে পড়লাম। কালকে আসার পর ফ্রেশ হয়ে খাওয়ার পর রুমে এসে অনেকক্ষণ যাবৎ বারান্দার মধ্যে বসে সিগারেট টেনেছি। যদিও অ্যাজ এ ডাক্তার আমার এটা খাওয়া উচিত নয়, সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। জেনেও সবাই কম বেশি মদ্যপান ও ধূমপান করেই থাকে। রাত 3টার দিকে ঘুমিয়েছিলাম। সকাল 7টার দিকে উঠে শাওয়ার নিয়ে রেডি হলাম আজকে ক্লাস করাতে যাব বলে। ব্রেকফাস্ট করতে এসে দেখি এখনো খাবার রেডি হয়নি, তাই ভাবলাম বাইরে গিয়ে খাবার খেয়ে নিব। ঘুম থেকে উঠে দেখি সকাল 11টার কাছাকাছি। আমি উঠে শাওয়ার নিলাম, তারপর রেডি হয়ে হসপিটালে চলে আসলাম। ক্লাস আজকে আর করা হলো না, সবাই ইন্টার্নি করছে। আমিও ইন্টার্নি করতে যাব, তার আগে অফিস রুমে যেতে হবে। ডাক্তার ইয়নহের সাথে দেখা করতে হবে। অফিস রুমে যেতেই জাঙ্কুকের সাথে দেখা। ও আমাকে দেখে আস্তে করে বেরিয়ে চলে গেল, কোনো কথা বলা ছাড়াই। মেডিকেলে যাওয়ার পর প্রফেসরের সাথে গিয়ে ক্লাসে সবার সাথে পরিচিত হলাম। তারপর ক্লাস করিয়ে সবাইকে নিয়ে কিছু বেসিক বিষয়ে আলোচনা করলাম। মোট 3টা ক্লাস করিয়ে অফিস রুমে চলে আসলাম। সব ডাক্তারদের আলাদা চেম্বার আছে, তাও সব ডাক্তার ও প্রফেসরদের জন্য অফিস রুমের ব্যবস্থা করা আছে। ডাক্তার ইয়নহুর সাথে কথা বলছিলাম। উনি আমার থেকে 8 বছরের সিনিয়র। ডাক্তার ইয়েজি ওনার ওয়াইফ। দুজন কলেজ লাইফ থেকে একে অপরের সাথে আছে। ডিউটির চাপ খুব থাকলে ভালোবাসার রঙগুলো যেন মুছে না যায়, সেজন্যই মাঝে মধ্যে ট্যুর দেন। কালকে 1 সপ্তাহের জন্য ইন্ডিয়া যাবেন, সেই নিয়ে আলোচনা চলছিল। হঠাৎই অফিস গেটের সামনে তের উকি ঝুঁকি খেয়াল করলাম। আমি আছি বলে হয়তো আসছে না। ডাক্তার ইয়নহু, আমার ক্লাস আছে, এখন উঠি, পরে জমিয়ে আবার কথা হবে। ওকে বলেই দুজন হ্যান্ডশেক করলো। আমি অফিস রুমে উকি দিয়ে দেখি জাঙ্কুক ইয়নহু স্যারের সাথে কথা বলছে। হঠাৎই আমাকে দেখতে পেয়ে দাঁড়িয়ে গেল, তারপর স্যারের সাথে হ্যান্ডশেক করে আমার সামনে দিয়ে বের হয়ে চলে গেল। কত ঢং দেখলাম, মুখ ভেঙচি কাটলাম ওনাকে দেখে। এর কথা শুনে একবার ওর দিকে তাকাতেই ও দৌড়ে অফিস রুমে ঢুকে গেল। আমি ঢং করি তাই না? পেছনে পড়ে থাকলে ভালো লাগে না, ভালোবাসতে চাইলে ভালো লাগে না, আবার ইগনোর করলে বলে ঢং করি। এবার মাথার সমস্যা আছে শিওর। ওকে ডাক্তার দেখাতে হবে। এর সাথে অভিমান করেও শান্তি পাচ্ছি না। দূর, কোথায় যে যাই। এসব ভাবতে ভাবতে হাঁটছিলাম, হঠাৎ একটা মেয়ের সাথে ধাক্কা লেগে গেল। সরি, আমি খেয়াল করিনি। আপনার কোথাও লাগেনি তো? হ্যাঁ বলছি, আপনার কোথাও লাগেনি তো? মেয়েটা তার বুকের দিকে তাক করে দেখালো। হ্যাঁ লেগেছে তো, এখানে লেগেছে। আপনি কোথায় থাকেন, কি করেন, এখানে কি করছেন? পাগল নাকি আপনি? দূর, সব পাগলের সাথে কেন যে আমার দেখা হয়, বিরক্ত।